সো আমরা মোটামুটি ক্লাস 8-এর 3টি অধ্যায় মোটামুটি শেষ করেছি। কি কি আমরা শেষ করলাম? বল ও চাপ, যেটা পড়া আজকে ধরলাম মোটামুটি নট স্যাটিসফাইড অ্যাট অল, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এবং আমরা পড়লাম পদার্থের প্রকৃতি। আজকে আমরা শুরু করছি তাপ। অনেকে সিলেবাসে নেই, কিন্তু পড়ে রাখো, আমরা একসঙ্গে তাপ আর পদার্থের প্রকৃতির পরীক্ষা নেব। টার্গেট রাখবো তাপ 2টো অধ্যায় শেষ করা, এই 2টো দিনে শেষ করা বা 2টো পার্টে শেষ করা, এবং প্রত্যেকেরই একটা করে চ্যাপ্টার হয়তো বাকি থাকবে। কোনো স্কুলে বাকি থাকবে পদার্থের গঠন, কোনো স্কুল বাকি থাকবে আলো। একটা এক্সট্রা ক্লাস দেবো 3 ঘন্টা, বা সিলেবাস শেষ। তাহলে তোমরা ভেবেই রাখতে পারো যে তোমাদের সিলেবাস প্রায় মোটামুটি মার্চের 20 তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, এবং আমরা পরীক্ষা নিয়ে নেব। আমরা আমাদের তাপের প্রত্যেককে নোটস দিয়ে দিয়েছি। যারা দেখছো ক্লাস করোনি তারা অবভিয়াসলি জয়েন করে আমার কাছে এটা কালেক্ট করে নিও। তো প্রথমে আসছে তাপের সংজ্ঞা ও একক। ক্লাস 7-এও আমরা তাপ পড়েছি। তাপ কাকে বলে যদি আমাদের সিম্পল একটা কোয়েশ্চেন দেয়, তাহলে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। আমরা জানি যা কোনো বস্তু গ্রহণ করলে কি হয়, উত্তপ্ত হয়, এবং কোনো জায়গা থেকে যদি তাপ বের করে নিই সেই জায়গাটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সেই জন্য তাপ হচ্ছে, মাথায় রাখবো, এক প্রকারের শক্তি। এই তাপটা কোনো জায়গা থেকে যদি বের করে নেওয়া হয় সেটা ঠান্ডা হয়ে যাবে, আর এই জায়গাটা যদি কোনো জায়গায় তাপ দেওয়া হয় সেটা কি হয়ে যাবে, অবভিয়াসলি গরম হবে। এটাই হচ্ছে বেসিক্যালি তাপ। আমাদের প্রথম পয়েন্টে আছে তাপের সংজ্ঞা ও একক। আমরা তাপের সংজ্ঞা বুঝলাম। তাপের একক যদি পড়তে হয় না, তো তাপের সিজিএস একক ক্লাস 7 আমরা পড়ে নিয়েছি। এটার নাম কি হয়, ক্যালোরি, সেটাকে আমরা ক্যাল দিয়ে লিখি। এবং এসআই একক তাপের কি হয়, অবভিয়াসলি জুল, তাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে লিখি। এবং আমরা জানি কি যে 1 ক্যালোরি মানে কত হয়, 4.2 জুল। এটা হচ্ছে ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক। তাহলে তাপের সিজিএস একককে বললাম এখানে কত হয়, ক্যালোরি, সেটাকে আমরা CAL ক্যাল চিহ্ন দ্বারা লিখবো। এবং তাপের এসআই একক হচ্ছে জুল, এটাকে আমরা ক্যাপিটাল জে চিহ্ন দ্বারা লিখবো। এবং এদের মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। ক্যালোরির সংজ্ঞা যদি বলা হয় তাহলে ক্যালোরির সংজ্ঞা কাকে বলে, যে কোনো একটা জায়গায় যদি আমরা 1 গ্রাম বিশুদ্ধ জল নিই, সেই 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি। তুমি নোটস পেতে পারো, নোটসে আন্ডারলাইন করে নিতে পারো। তুমি নোটসে দেখে নাও, নোটসে আন্ডারলাইন করে নিতে পারো যেগুলো পড়াচ্ছি। অবভিয়াসলি যে 1 ক্যালোরি কাকে বলে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলবো 1 ক্যালোরি। এখন সংজ্ঞা বা নোটসে দেখো ব্র্যাকেটে একটা টার্ম উল্লেখ করা আছে 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস। কেন এটা করা আছে? আমরা বেসিক্যালি এখানে বলছি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াবো। এবার 1 ডিগ্রি যে বাড়াবো সেটা কোথা থেকে কোথায় বাড়াবো? 1 ডিগ্রি বৃদ্ধি আমরা 0 থেকে 1 ডিগ্রিও করতে পারি। 1 ডিগ্রি বৃদ্ধি আমরা 99 ডিগ্রি থেকেও তো 100 ডিগ্রি করতে পারি। এবার এই দুটো ডিগ্রিতে পার্থক্য কি, একটা 0 থেকে 1, একটা 99 থেকে 100। এবার জলকে যখন আমি 0 থেকে 1 ডিগ্রি বাড়াবো আর 99 থেকে 100 বাড়াবো, দুটো ক্ষেত্রে জলের যে একই পরিমাণ তাপ লাগবে সেটা হয় না। সেই জন্য আমরা বার করতাম গড় ক্যালোরি। এই গড় ক্যালোরিটা কি করে বার করা হয় না, তো জলের উষ্ণতা 0 থেকে 100 পর্যন্ত বাড়ানো হলো, যে পরিমাণ তাপ লাগলো তাকে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে যে সংজ্ঞাটা পাবো সেটাকে বলবো আমরা গড় ক্যালোরি। তোমরা পরে এটাকে লিখে নিতে পারো রেকর্ডেড ক্লাস দেখে, বা এখন মনে রাখতে পারো যে 0 থেকে 100 পর্যন্ত উষ্ণতা বাড়ালে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে 100 দিয়ে ভাগ করলে যে ক্যালোরিটা পেতাম সেটাকে বলতাম আমরা গড় ক্যালোরি। দেখা গেছে এই গড় ক্যালোরির মান কোনো একটা জলের উষ্ণতা যদি 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয় তার সঙ্গে ম্যাচ করে যায়। সেই জন্য ক্যালোরির সংজ্ঞায় এই কথাটা উল্লেখ থাকে। তাহলে ক্যালোরির সংজ্ঞায় কেন 14.5 থেকে 15.5 ডিগ্রি উল্লেখ থাকে, কারণ গড় ক্যালোরির সাথে এই 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ তাপ দরকার সেই তাপটা ম্যাচ করে যায়। সেই রকমই যদি 1 জুল কাকে বলে, তাহলে জুল কোন পদ্ধতিতে, এসআই, সেই জন্য গ্রামের বদলে কি নেব, কেজি। তাহলে 1 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে কি বলবো, 1 জুল। এটা আমরা মাথায় রাখবো। তাহলে তাপের সিজিএস এবং এসআই একক এগুলো সম্বন্ধে বুঝলাম, আমরা এখানে পড়লাম। এরপর আমরা পড়বো কি, তাপের পরিমাণ। কোন পদার্থের মধ্যে কতটা পরিমাণ তাপ থাকতে পারে। প্লিজ এখানে কনসেন্ট্রেট করো, আজকে টাইম খুব কম আছে তোমাদের পড়া ধরতে, এবং আমাকে এই রিডিং পড়াতে সময় লেগেছে। কোন পদার্থের মধ্যে তাপ কতটা পরিমাণ থাকতে পারে। অবভিয়াসলি কোনো একটা পদার্থ আছে, ধরো যে কোনো একটা বস্তু আছে,
তার ভর কত, ধরে নিলাম তার ভর হচ্ছে আমি m, আর উষ্ণতা কত, ধরে নিলাম বস্তুটার উষ্ণতা হচ্ছে T। T মানে T ডিগ্রি সেলসিয়াস তুমি ভাবতে পারো। এখন এই যে পদার্থটা যতটা পরিমাণ তাপ আছে, যদি এর থেকে একটা বেশি ভরের পদার্থ নিতাম তার মধ্যে বেশি পরিমাণ তাপ থাকতে পারতো। অর্থাৎ পদার্থের ভর বাড়ালে তার মধ্যে থাকা তাপের পরিমাণও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি যে কোনো পদার্থের ভর, কোনো পদার্থের মধ্যে থাকা তাপ তার ভরের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ভর যদি বৃদ্ধি পায় তাপের পরিমাণও কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার কাছে যদি 2 গ্রাম ভরের একটা পদার্থ থাকে আর 4 গ্রাম ভরের পদার্থ থাকে, অবভিয়াসলি 4 গ্রাম পদার্থে বেশি পরিমাণ তাপ থাকবে। আবার আরেকটা কথা কি, যে পদার্থের উষ্ণতা যত বেশি তার মধ্যে থাকা তাপের পরিমাণও কি হবে, বেশি। সেই জন্য আমরা এখানে লিখতে পারি H প্রপোর্শনাল টু T। অর্থাৎ কোনো পদার্থের মধ্যে থাকা তাপের পরিমাণ ভরের সমানুপাতিক, ভর বাড়লে তাপ বাড়বে। কোনো পদার্থের মধ্যে থাকা তাপের পরিমাণ উষ্ণতার সমানুপাতিক, উষ্ণতা বাড়লে তাপ কি হবে, বাড়বে। এবং এই দুটোকে যদি যোগ করো, যৌগিক ভেদের নিয়ম আছে একটা, শিখিয়েছিলাম মনে করতে দেখতে পারো, যে এই দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। মনে পড়ছে, এই দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সো এই দুটো গুণ হয়ে গেলে MT পড়ে থাকে। এবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি আছে, একটা ধ্রুবক। এখান থেকে আমি লিখছি, দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে S দিয়ে লিখলাম, ভালো করে দেখো, এই ধ্রুবকটাকে আমি S দিয়ে লিখলাম। এই এসটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, মাথায় রাখবে, এই এসটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এর একটা বিশেষ নাম আছে, একে আমরা বলবো আপেক্ষিক তাপ। কি বলবো, আপেক্ষিক তাপ। এবং মাথায় রাখবো আপেক্ষিক তাপ পদার্থের উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর আপেক্ষিক তাপ নির্ভর করে। তাহলে আপেক্ষিক তাপটা কি করে এলো, কোন একটা পদার্থের ভর এবং উষ্ণতার উপর নির্ভর করছে তার মধ্যে থাকা তাপের পরিমাণ। কোন পদার্থের মধ্যে থাকা তাপের পরিমাণ কিসের উপর নির্ভর করছে, নির্ভর করছে ভরের উপর। কোন পদার্থের ভর বাড়লে তার মধ্যে থাকা তাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। কোন পদার্থের উষ্ণতার উপর নির্ভর করছে। এবং আমরা এখান থেকে দেখলাম H সমানুপাতিক MT হলে পরে H সমান হয়ে যাচ্ছে কত, MST। এই এসটাকে আমরা কি বলছি, আপেক্ষিক তাপ, সমানুপাতিক ধ্রুবক। এবং আপেক্ষিক তাপটা S সমান আমরা লিখছি H/MT। H/MT এর ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি লিখছি না, তো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলা হয় তার আপেক্ষিক তাপ। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলা হয় তার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সিজিএস একক কি হয়, ওপরে আছে তাপ, তাই তাপের একক কি হবে, ক্যালোরি। আর নিচে কি আছে, ভর। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি হবে, গ্রাম। আর উষ্ণতার একক কি হয়, ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য এটাকে আমরা লিখবো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, তোমরা নোটসে দেখে নিতে পারো। এবং সিমিলারলি আমরা লিখতে পারি এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেজি কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের একক। তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক আমরা বুঝলাম। আপেক্ষিক তাপ পদার্থের উপাদানের উপর নির্ভর করে। জলের আপেক্ষিক তাপ আলাদা, তামার আপেক্ষিক তাপ আলাদা, সীসার আপেক্ষিক তাপ আলাদা। বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন রকমের হয়। তুমি কি বলছিলে, গড় ক্যালোরি। বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে 100 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় ক্যালোরি বা অ্যাভারেজ ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রথম পেজে যেটা আছে আপেক্ষিক তাপের এসআই একক, সিজিএস একক সংজ্ঞা, এগুলো একটু পড়লাম। সেক দেওয়ার বোতলে তরল হিসেবে গরম জল ব্যবহার করা হয় কেন, এটা নির্ভর করছে আপেক্ষিক তাপের জন্য। বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন। যে পদার্থের আপেক্ষিক তাপ যত বেশি সেই পদার্থ তত বেশি তাপকে ধরে রাখতে পারবে। আই রিপিট, যে পদার্থের আপেক্ষিক তাপ যত বেশি সেই পদার্থ গরম হতে তত বেশি সময় নেবে, ঠান্ডা হতেও তত সময় নেবে। অর্থাৎ সে তাপটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে। যেহেতু সে তাপটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে, সেই জন্য আমরা যদি সেঁক দেওয়ার বোতলে জল ব্যবহার করি তাহলে জল অনেকক্ষণ গরম থাকবে এবং সেঁক দেওয়াতে আমাদের উপকার আসবে। এখন জল আর দুধের মধ্যে যদি আমি পার্থক্য দেখি, দুধ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ফুটতে শুরু করে, আবার দুধ খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তাহলে পরে যদি
আমরা ওই সেঁক দেওয়ার বোতলে দুধ, ওটা ভাববিও না কোনদিন দুধ দেবো, স্বাভাবিক কথা ভাই, দুধের যা দাম এখন, তো দুধ যদি দিতাম তাহলে ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত। এবার কোনো জায়গায় ব্যথা আছে, দুবার দিলে দেখলাম ঠান্ডা হয়ে গেল, আবার কি আবার দুধ গরম করে আবার ভরো, তার থেকে জল অনেক বেটার। ঠিক আছে, এবার এরকম বলো না স্যার লোহা তো অনেকক্ষণ গরম থাকে, এবার লোহা এনে এখানে ভরে দিলাম, ওরকমও করা যাবে না। সো এমন কিছু নিতে হবে যেটা টলারেবল, যে আমরা যেটাকে সহ্য করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে এই কারণে দেখো আমাদের ওখানে নোটসে ইজিলি দেওয়া আছে সুন্দর করে সেক দেওয়ার বোতলে কেন আমরা ইউজ করি। ঠিক আছে, আপেক্ষিক তাপকে আপেক্ষিক কেন বলা হয়? আপেক্ষিক তাপকে আপেক্ষিক এই কারণে বলি যে আমরা এটাকে কোনো না কোনো কিছুর সাপেক্ষে বলি। প্লিজ কনসেন্ট্রেট করো। যখন কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করছি জলের সাপেক্ষে, তাহলে এখন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে 1 ডিগ্রি পদার্থ উষ্ণতা বৃদ্ধি করছি, যখনই আমরা কোনো একটার সঙ্গে আর একটার তুলনা করছি তখন সেই আপেক্ষিক জিনিসটা নিয়ে আসি। এখন আপেক্ষিক কি তাপ কি কোনো ক্ষেত্রে একদম পার্মানেন্ট হতে পারে না? কেন? সেই কারণটা হচ্ছে আপেক্ষিক তাপ অ্যাকচুয়ালি H/mt এর রেশিও, H/mt যেটা তোমাদের বইয়ে আছে দেখবে, যে কোনো পদার্থের ভরকে দ্বিগুণ করছি, তার উষ্ণতাকে 4 গুণ করছি, তাহলে পরে দেখা যাচ্ছে একই পদার্থ হওয়ার ফলে এস এর মানটা কি থাকছে? একই থাকছে। যেহেতু এস এর মানটা একই থাকছে, সো একটা পদার্থের ক্ষেত্রে সেটা ফিক্সড, কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এর মান কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হতে থাকে। সেজন্য আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাকে আপেক্ষিক এই সেন্সে বলা যায়। তোমরা এখানে দেখে নিতে পারো যে আমরা যখন যে সেন্সে তাকে পরীক্ষা করছি, যার রেসপেক্টে করছি, যার সাপেক্ষে, সেই কারণে আমরা আপেক্ষিক তাপটা তার সাপেক্ষে পাই। ওখানে দেখবে সুন্দর করে লেখা আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাধীন পদার্থটাকে জল হিসেবে বিবেচনা করি। ঠিক আছে, এবার পদার্থের দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, খুব মন দিয়ে জায়গাটা শুনবে। ধরো ভালো করে শোনো, ধরো কোনো একটা পদার্থ আছে, বস্তু আছে একটা, এই বস্তুটার ভর আমি বললাম কত? এম। আপেক্ষিক তাপ আমি আতা লিখবো, হ্যাঁ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কত? আমি ধরে নিলাম সেটা হচ্ছে এস, আর আমি উষ্ণতাটাকে ধরলাম কত? T1 এই আছে। ধরো তুমি নিজেকে ভাবো, বা তোমার হাতে একখণ্ড বরফ আছে, কিছু আছে, যে কোনো কিছু একটা ভাবো। এবার আমি কি করলাম? একে তাপ দিলাম, হতে পারে একে তাপ দিচ্ছি, কি করে তাপ দিচ্ছি? গরম করছি, একে আমি তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে কি হলো? বস্তুটার ভরের কি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ না বলো? তাপ দিলে তো ভর পরিবর্তন হয় না। আপেক্ষিক তাপ উপাদানের উপর নির্ভর করে, তাহলে আপেক্ষিক তাপেরও কোনো পরিবর্তন হবে না, যেহেতু পদার্থটা একই আছে, তাই আপেক্ষিক তাপটাও কিন্তু একই আছে, শুধু পার্থক্য হয়ে যাবে উষ্ণতার। হ্যাঁ না বলো? তাপ দিলে উষ্ণতা কি হবে? বাড়বে। ধরে নিলাম আমার অন্তিম উষ্ণতা কত হলো? T2। ভালো করে বোঝো, কি হয়েছে রে? দাঁড়া, কি পেনে খুঁজে মারছে? তোমরা বাড়ি যাবে? তোরা কি ছোট বাচ্চা 5-6-এ? তোদের এগুলো সমস্যা সমাধান করব? তাহলে এটা হচ্ছে উষ্ণতা T1, এটা হচ্ছে উষ্ণতা T2। আচ্ছা, T2-র মান কি T1 এর থেকে বেশি? তাহলে আমি যদি তাপের ফর্মুলা লাগাই, তাহলে তাপের ফর্মুলা H সমান কত হয়? mst। তাহলে আমি এখানে বলতে পারি যে স্যার আমার এই বস্তুটার প্রাথমিক তাপ, আমি কি বলতে পারবো যে প্রাথমিক তাপ স্যার mst1? হ্যাঁ না বলো? কেন? প্রাথমিক অবস্থায় ভর কত স্যার? m, আপেক্ষিক তাপ কত স্যার? s, আর উষ্ণতা কত স্যার? T1। তাহলে প্রাথমিক তাপ কি হবে? mst1। আর যদি সেম ওয়েতে আমি লিখি অন্তিম তাপ, তাহলে বলো তো অন্তিম তাপ কত হবে? ms। নিশ্চয় তাই হওয়া উচিত। দেখো ভালো করে বোঝো, কেন? T1 আর T2 তো। তাহলে বলো এই অন্তিম তাপের পরিমাণ বেশি না প্রাথমিক তাপের বেশি? অন্তিম তাপ। কেন? তুমি তাপ তো তার মধ্যে দিয়েছো, তাহলে তাপ কি এখানে গ্রহণ হয়েছে? হ্যাঁ না বলো? তাহলে আমি যদি এখানে গৃহীত তাপ লিখি, তাহলে গৃহীত তাপ কত হবে? অন্তিম তাপ মাইনাস প্রাথমিক তাপ। হ্যাঁ না বলো? তাই আমি কি লিখতে পারবো? mst2 মাইনাস কত হবে? mst1। বলো হ্যাঁ না? বলো এটা কি ঠিক? তাহলে কি আমি লিখতে পারবো ms কমন গেলে T2 মাইনাস কত? T1। এটা হলো গৃহীত তাপ, এটা হলো গৃহীত তাপ। বলো এতদূর কি বুঝতে পেরেছো? বলবে আমাকে, এতদূর কি বুঝতে পেরেছো? বলো কে? হ্যাঁ বলো বলো, কোন জায়গাটা আমাকে বলো বাবা, আমি তো পুরোটা রিপিট করতে। হ্যাঁ, প্রাথমিক তাপ কত হলো? mst1, এই তো ফর্মুলা mst।
MST প্রাথমিক তাপ, অন্তিম তাপ কত হবে MST2। এটার মান বেশি কেন, এখানে তুমি তাপ দিয়েছো আর এটার মান কম, তাপ এখানে কম ছিল, তাহলে তাপের গৃহীত হয়েছে কতটা, এটার সাথে এটাকে কি করব বাদ দেব। এবার ধরো এমনও তো হতে পারে যে এই পদার্থটা তাপ বেশি ছিল, এই পদার্থটা তাপ কমে গেছে, হতে পারে না, হতে পারে না, হতেও তো পারে। ধরো একটা লোহার বল তাজা তাজা তাকে গরম করে এনে এরকম করে ফেলে রেখে দিয়েছো, আস্তে আস্তে কি তার তাপ কমবে, হ্যাঁ না বলো। তাহলে যদি এখান থেকে এটা তাপ কমে তাহলে সে কি তাপকে বর্জন করবে, হ্যাঁ না বলো। তাহলে যদি ভালো করে দেখো এখান থেকে এত দূরে তাপ কমে তাহলে সে তাপকে বর্জন করছে, তাপ বর্জন করছে। যদি তাপ বর্জন করে তাহলে অন্তিম উষ্ণতার মান নিশ্চয়ই প্রাথমিকের থেকে কম হবে, হ্যাঁ না বলো। তাহলে যদি অন্তিম উষ্ণতার মান কম হয়, প্রাথমিক উষ্ণতার মান বেশি হয়, তখন এটা হবে T2 - T1 না হয়ে উল্টে যাবে, কি হবে T1 - T2। তাহলে আমি এখানেই লিখতে পারি যে তাহলে বর্জিত তাপ কত হবে, তাহলে বর্জিত তাপ ms কত লিখবো T1 - T2। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা। তার মানে গৃহীত বা বর্জিত তাপের ক্ষেত্রে আমরা এখানে ফর্মুলা লিখবো কত ms T2 - T1 অথবা কত লিখবো T1 - T2, সেটাই তোমাদের বইয়ে দেখো লেখা আছে। তোমরা কি পেয়েছো, তোমরা কি পেয়েছো? ওকে, এবার পড়বো আমরা ক্যালোরিমিতির মূলনীতি, পয়েন্ট আউট করবে ক্যালোরিমিতির মূলনীতি, পয়েন্ট করবে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি ব্যাপারটা কি। ধরো তুমি কি করেছো না, তো বাইরে থেকে কোনো একটা বস্তুকে নিয়েছো যে খুব গরম, আর এখানে তুমি একটা পাত্র নিয়েছো, জাস্ট ইমাজিন করো একটা পাত্র, সেই পাত্রটা এমন ভাবে নিয়েছো যে এমন ভাবে তৈরি করেছো যে বাইরের তাপ ভেতরে আসবে না, ভেতরের তাপ বাইরে যাবে না। এবং তুমি কি করেছো, ধরো এখানে একটা তরল পদার্থ রেখেছো, হতে পারে একটা তরল পদার্থ রেখেছো। এবার তুমি কি করলে, বাইরে থেকে গরম করা একটা লোহার বল এনে এর মধ্যে ভরে দিলে, প্রচুর গরম, প্রচুর গরম দিয়ে এটাকে পুরো সিল করে দিলে। সিল এমন ভাবে করলে যে এক ফোঁটা তাপ ভেতরের বাইরে যাবে না, আর বাইরের তাপ এক ফোঁটাও ভেতরে ঢুকবে না। এবার নিশ্চয় যখন এটা বেশি গরম তাহলে সে তাপ কি করবে, বর্জন করবে। তার মানে আমি যে বস্তুটাকে বাইরে থেকে এনে এখানে ঢুকিয়েছি, ধরে নিলাম তার ভর হচ্ছে কত m2, আমি ধরছি m2, তার আপেক্ষিক তাপ আমি অবভিয়াসলি আতা লিখবো, আপেক্ষিক তাপ কত ধরে নিলাম S2, আমি ধরে নিলাম তার উষ্ণতা কত T2, আর এখানে যে জল ছিল, এখানে যে জল ছিল বা যে কোনো তরল ছিল তার ভরকে আমি ধরলাম m1, ধর আমি তার ভর ধরলাম m1, আমি ধরলাম যে তার আপেক্ষিক তাপ আতা কত না তো S1, এবং আমি ধরে নিলাম তার উষ্ণতা কত T1। এবার দুটোকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর 1-2 ঘন্টা পর কি দেখবো যে জলের উষ্ণতা আর এর উষ্ণতা প্রায় সমান হয়ে গেছে, হ্যাঁ না বলো। কেন সমান হবে, কারণ এর উষ্ণতা কি কম আর এর উষ্ণতা কি বেশি, যেহেতু বেশি সেই জন্য সে কি করবে, তাপটা চারদিকে ছেড়ে দেবে। তাহলে এখান থেকে তাপ সে আস্তে আস্তে কি করছে, ছেড়ে দিচ্ছে। যে পরিমাণ তাপ ছাড়ছে তার মান কত কি করে বার করব। এবার ধরো কিছুক্ষণ পর আমি এখানে থার্মোমিটার ভরলাম, থার্মোমিটার ভরলে না T1 উষ্ণতা থাকবে না T2, নতুন একটা উষ্ণতা হবে, হ্যাঁ না বলো। স্বাভাবিক তো, নতুন একটা উষ্ণতা পাবো, কারণ কি ঠান্ডা জলে গরম মাল ফেলছো তুমি, তাহলে পরে কি সেই জায়গাটাও তো গরম হয়ে যাবে, হ্যাঁ না বলো। তুমি ঠান্ডা জলে গরম কিছু ঢালছো, শীতকালের কথা ভাবো, ঠান্ডা জলে কি করি আমরা, গরম জল এনে ঢালি, দিয়ে গরম জল ঠান্ডা জল মিক্সড করলে নতুন একটা মিক্সচার পাই যার তাপমাত্রা নতুন। এমন তো নয় গরম জলের মতো গরম হয়ে গেছে, এমনও হয় না, আবার ঠান্ডা জলের মতো। এবার প্লিজ বলো না যে স্যার 1 বালতি জলে এতটুকু গরম জল ঢালবো, তাহলে ঠান্ডাই থাকবে। আমি এখানে বলছি এর উষ্ণতা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস আর এর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, হতেই পারে। তারপরে আমি ধরলাম নতুন উষ্ণতা, এটাকে বলি আমরা চূড়ান্ত উষ্ণতা বা অন্তিম উষ্ণতা। আমি কি বোঝাতে পারলাম, এটাকে বলছি আমরা নতুন উষ্ণতা বা অন্তিম উষ্ণতা, আমি ধরলাম T। তাহলে তোমরা যদি ম্যাথমেটিক্সের সামান্যতম নলেজ থাকে তাহলে এই T এর মান অবভিয়াসলি T1 এর থেকে বড় হবে, হ্যাঁ না বলো। কিন্তু T2 থেকে কেমন হবে বলো, এটা কি বোঝাতে পেরেছি আমি, তাই না। এই T এর মানটা নিশ্চয়ই T1 এর থেকে বড় হবে, কিন্তু T2 থেকে আবার কমও হবে। তাহলে এখানে তাপ গ্রহণ করেছে কে, জল, হ্যাঁ না বলো। তাহলে আমি কি এখানে লিখতে পারি গৃহীত তাপ,
কে তাপ গ্রহণ করেছে? জল। কত স্যার? তো গৃহীত তাপের ফর্মুলাই তো স্যার mS_T2 - T1। তাহলে আমি এখানে দেখবো এম এর জায়গায় কত লিখবো? m1। কেন স্যার m1 লিখলেন? জলের ভর কত ধরেছিস? m1। আপেক্ষিক তাপ কত আছে? তাই নিশ্চয়ই s1 লিখবো ইনটু ব্র্যাকেটে। এবার এই যে ব্র্যাকেটে গৃহীত তাপ মানে কি? যে এটা কি গৃহীত তাপ? তাহলে জল গৃহীত করেছে। জল কতটা তাপ গ্রহণ করেছে? অন্তিম উষ্ণতা T2, হ্যাঁ না বল? অন্তিম উষ্ণতা মাইনাস কি? প্রাথমিক উষ্ণতা। তুই বল এই T1, T আর T2 এর মধ্যে অন্তিম উষ্ণতা কোনটা? T, হ্যাঁ না বল? অন্তিম উষ্ণতা কত? T। আর প্রাথমিক উষ্ণতা কত? কেন জলের প্রাথমিক উষ্ণতা কত? আমি কি বোঝাতে পারছি? ভালো করে বোঝ। জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল? T1। জল আর এই পদার্থটাকে মেশালে পরে আমরা একটা নতুন উষ্ণতা পেলাম, সেটাকে কি বলছি? অন্তিম উষ্ণতা কত? T। তাহলে পরে আমি গৃহীত তাপ কত লিখবো? ফর্মুলা দেখো, mS অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। তাহলে এদের মধ্যে অন্তিম উষ্ণতা কত? T। প্রাথমিক উষ্ণতা কত স্যার? কেন T1 নিলেন? তুমি গৃহীত তাপ। এবার আর একটা তাপ কি পাওয়া যাবে? বর্জিত তাপ। কেন? এই ব্যাটা তো বর্জন করছে তাপ, হ্যাঁ না বলো? তাহলে বর্জিত তাপ কত হবে? এগেইন বর্জিত তাপ মানে m2, হ্যাঁ না বলো? কারণ m2 বস্তুটা তাপকে ছাড়ছে। আমি কি ঠিক বোঝাতে পারছি? তাহলে নিশ্চয় কত লিখবো? m2। আপেক্ষিক তাপের জায়গায় কি লিখবো? s2। ভেরি গুড। এবং প্রাথমিক উষ্ণতা মাইনাস অন্তিম উষ্ণতা, তাহলে এখানে প্রাথমিক উষ্ণতা কত? T2, হ্যাঁ না বলো? T1 আর হবে না, T2 হবে এবার। তাহলে T2 মাইনাস কত? T। এবার বলো তাপ কি বাইরে থেকে ভেতরে এসছে? ভেতর থেকে বাইরে গেছে। তাহলে কি আমরা বলতে পারি এই ব্যাটা যতটা তাপ ছাড়বে জল ঠিক ততটা তাপই গ্রহণ করবে? তাহলে আমরা কি বলতে পারি যে গৃহীত তাপ আর বর্জিত তাপ পরস্পর কি হবে? এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এইটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। সেই জন্য আমরা দেখো ক্যালোরিমিতির মূলনীতি লেখা আছে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শুড বি ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শুড বি ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। দেখো বোল্ড অক্ষরে লেখা আছে, সুন্দর করে চোখে যেন দেখতে পাও সেজন্য দেওয়া আছে। পেয়েছো সকলে নিশ্চয়? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। দেখো তাই লিখেছি, গৃহীত তাপ সমান কি হয়েছে? বর্জিত তাপ। আমি কি বলতে পারলাম? কিন্তু এখানে আমি দুটো শর্তের কথা বললাম। নাম্বার 1 শর্ত যে বাইরে থেকে তাপ ভেতরে ঢুকবে না, ভেতরের তাপ বাইরে যাবে না। আর একটা শর্ত আছে কি? এই দুটো পদার্থ যেন পরস্পর বিক্রিয়া না করে নেয় ভাই। যদি দুটো পদার্থ বিক্রিয়া করে নেয় তাহলে হবে না। ধরো জলের মধ্যে চুন মিশিয়েছো, বাস ও তো নিজেই বিক্রিয়া করে নেবে, তাহলে পরে অটোমেটিক নিজে নিজে তাপ উৎপন্ন হবে রাসায়নিক বিক্রিয়ার ফলে। তাহলে সেক্ষেত্রে তো আমি তাপের পরিমাণ ধরতে পারবো না। ক্লিয়ার হয়েছে? তাপমাত্রা মাপার যন্ত্রের নাম আমরা প্রত্যেকেই জানি, কি বলতো? থার্মোমিটার। তাই স্যার তাপ মাপার যন্ত্রের নাম কি? আমার নোটসে আছে, দেখবে কোনো একটা জায়গায় ক্যালোরিমিটার। মাথায় রাখবে তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপকে মাপতে পারবো। আমি কি এতদূর বোঝাতে পেরেছি? এতদূর ক্লিয়ার হয়েছে? বলবে আমাকে। নেক্সট টপিক লিখবে পদার্থের অবস্থার পরিবর্তন। আমরা এবার নেক্সট টপিক আলোচনা করব পদার্থের অবস্থার পরিবর্তন। প্লিজ এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? পুরো সহজ লাগছে? কোনো জটিলতা আছে আমাকে বলতে পারো যে স্যার যা জটিল লাগছে, হেভি জিনিস কি পড়াচ্ছেন, মাথার মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি তো এত বুদ্ধিমান নয় যে আমি এই জিনিসগুলো বুঝবো, বাংলা ভাষা আমি জানি না, অনেক কিছু হতে পারে, তুমি বলতে পারো আমাকে। ঠিক আছে, কারণ আমি তো বাংলা ভাষাতেই বলছি না। ঠিক, পদার্থের অবস্থা 7-এ পড়েছো বা 8-এও পড়েছো। পদার্থের কয়টা অবস্থা? লে ওকে ধরছি সব তিনটে অবস্থা, 4টে অবস্থা অ্যাকচুয়ালি। কঠিন, তরল, গ্যাস এবং শুধু 4টে নয়, দিন দিন সায়েন্স এত এগোচ্ছে, নতুন নতুন স্টেট আবিষ্কার হচ্ছে। রিসেন্টলি একটা নতুন কম্পিউটারের চিপ বানানো হয়েছে যেটাকে বলছে কোয়ান্টাম চিপ। সেখানে নতুন একটা স্টেট বানানো গেছে, তাকে বলছে টপোলজিক্যাল স্টেট। এবং সেই টপোলজিক্যাল স্টেটের মধ্যে সম্ভবত যে বস্তু কাজ করছে তাদেরকে বলছে টপো কন্ডাক্টার্স। এটা একটা নতুন স্টেট। এরকমই একটা আছে বোস আইনস্টাইন কন্ডেনসেটের নামক একটা স্টেট। এরকম বহুত স্টেট মানে অবস্থা, কিন্তু আমরা তো এগুলোকে খালি চোখে বা নর্মালি বুঝতে পারবো না। সেই জন্য খালি চোখে
বা নর্মালি যদি বলি তাহলে পদার্থের মূলত তিনটে অবস্থা, যেটাকে আমরা খালি চোখে বুঝতে পারি। একটা কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাস। আমি ডিটেল বলছি না, কারণ আমরা পদার্থের প্রকৃতিতে পড়িয়ে দিয়েছি। কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলে? গলন। মনে করতে পারছো? এখানে করেছিলাম। তেমনি তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। তেমনি গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? ঘনীভবন। এবং তরল থেকে কঠিনে পরিণত হওয়াকে বলে কঠিনীভবন। মনে পড়ছে 2.1 এ পড়িয়েছিলাম। এবং সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এবং গ্যাস থেকে কঠিনে আসাকে কি বলে? অবক্ষেপণ। অধঃপতন নয়, জীবনটা পরে হবে। অবক্ষেপণ, ঠিক আছে? আগে অধঃপতনটাই আসছে নাকি? যে ওটা তো হবেই স্যার, ড্যাম শিওর, আপনি ধরেই চলেন। এবার পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্লিজ শোনো, পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য একটা বিশেষ তাপ দরকার। যে তাপটাকে থার্মোমিটারে ধরা যায় না তাকে আমরা বলি কি? লীন তাপ। লীন তাপ পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য দায়ী, কিন্তু এটাকে থার্মোমিটারে ধরা যায় না। লীন তাপ লুক্কায়িত তাপ, লুকিয়ে থাকে, যেটাকে আমরা থার্মোমিটারে মাপতে পারি না। পদার্থের অবস্থার পরিবর্তন করার জন্য উষ্ণতার পরিবর্তন না করে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় বা নিষ্কাশিত হয় তাকে বলা হয় লীন তাপ। তার মানে মূল কথা হচ্ছে উষ্ণতার পরিবর্তন হবে না, আর পদার্থের অবস্থার পরিবর্তন হবে। এবার একক ভরের পদার্থে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে তাকে বলবো কি? লীন তাপ। তাহলে অবস্থার পরিবর্তন আমরা 4 রকম পড়লাম। গলন, তাহলে গলনের লীন তাপ। তেমনি কি হবে বলো? বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। মনে রাখবো 1 ক্যালোরি পার গ্রাম মানে হয় 4200 জুল পার কেজি। তাহলে লজিক্যালি আমরা যদি দেখি তাহলে 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ বরফ এর উষ্ণতা পরিবর্তন না করে, উষ্ণতা পরিবর্তন না করে 0 ডিগ্রি সি এর জলে পরিণত করতে 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। এটা হচ্ছে ফান্ডা, 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের বা 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ উষ্ণতা পরিবর্তন করবে না এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হবে। 0 ডিগ্রি সি এর বরফের উষ্ণতা পরিবর্তন না করে 0 ডিগ্রি সি এর জলে পরিণত করতে 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে উল্টোটা ভাবো, যে 1 গ্রাম জলের থেকে 80 ক্যালোরি তাপ যদি বার করে নিই, হ্যাঁ না বলো, তাহলে পরে সে 1 গ্রাম বরফে পরিণত হবে এবং তার উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। তেমনি জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 540 ক্যালোরি পার গ্রাম। 7 এ পড়েছো জলের, হ্যাঁ ওই 37, 540 বা 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা পরিবর্তন না করে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে আমাকে 537 ক্যালোরি তাপ দিতে হবে। উল্টোটা ভাবো, 1 গ্রাম বাষ্প তার উষ্ণতার পরিবর্তন না করে 1 গ্রাম জলে পরিণত করতে তার থেকে 537 ক্যালোরি তাপ নিতে হবে। তার মানে সিচুয়েশনটা এরকম ভাবো, যে এটা যদি কঠিন হয় আর এটা যদি তরল হয়, জাস্ট সিম্পল কথা বলছি, কঠিনের তাপ যদি যোগ করো কত? 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে সে কি হয়ে যাবে? তরল। মানে জল পরিণত হয়ে যাবে কিসে? বরফে। এখানে আমি তরল না লিখে জল লিখি, জল আর এটা বরফ। প্রোভাইডেড জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, বরফের উষ্ণতাও কত হবে? উল্টোটা ভাবো, বরফ থেকে যদি 80 ক্যালোরি তাপ নিয়ে নিই তাহলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? জলে। ও উল্টো লিখলাম, দেখছিস?
উল্টো লিখলাম, মানে বরফকে 80 ক্যালোরি পার গ্রাম তাপ দিলে সেটা জলে পরিণত হয়ে যায়, আর জলের থেকে 80 ক্যালোরি পার গ্রাম তাপ নিয়ে নিলে সেটা কি হয়ে যায়, বরফে পরিণত হয়ে যায়। বলো কোনটা গো? পরিবর্তন না করে 0 ডিগ্রি সি এর জলে পরিণত করতে 1 গ্রাম বরফকে। ঠিক আছে, তাহলে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন মোটামুটি বুঝলাম, ক্লিয়ার হয়েছে। এবার আমরা পদার্থের অবস্থার পরিবর্তনের 4টে ফান্ডা পেয়েছি। একটা হচ্ছে কি গলন, একটা কি বলো বাষ্পীভবন, একটা ঘনীভবন, কঠিনীভবন। 4টে জিনিসই আমরা পড়বো। আমরা প্রথমে পড়বো গলন। সো টপিক লিখবে গলন, দেখো তোমাদের বইয়েও গলন টপিক দেওয়া আছে। গলন কাকে বলে? নানো কোনো পদার্থে বা কোনো পদার্থের মধ্যে যদি আমরা তাপ দিই সেটা গলতে শুরু করে, এই ঘটনাটাকে আমরা কি বলি, গলন। এবং যতক্ষণ গলন হয় তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আমি যে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ বরফ নিই, কিছুটা বরফ নিলাম এবং একটা থার্মোমিটার গুঁজে দিই, তাহলে এখানে দেখব যে থার্মোমিটারে কোনো পরিবর্তন পাঠের হচ্ছে না, অথচ বরফ আস্তে আস্তে কিসে পরিণত হয়ে যাচ্ছে, জলে। তার মানে যতক্ষণ বরফ গলে জলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্ষেত্রে থার্মোমিটার কোনো রকমের পাঠ পরিবর্তন করছে না, মানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতা একই থাকছে। সেই রকমই যদি আমরা বাষ্পীভবনের ক্ষেত্রে দেখি তাই হবে। তাই মাথায় রাখবো অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবো আমরা। যে কোনো পদার্থের যখনই অবস্থার পরিবর্তন হবে সেক্ষেত্রে কোনো রকমের উষ্ণতা পরিবর্তন হয় না। এখন জেনারেলি যখন বেশিরভাগ তরল পদার্থ কঠিনে পরিণত হয় তার আয়তন স্বাভাবিকভাবে কমে যাওয়া উচিত, কিন্তু সব ক্ষেত্রে আবার হয় না। আমরা যদি একটা উদাহরণ দেখি বরফ আর মোম বা জল আর গলিত মোমের ক্ষেত্রে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়। কেমন? ধরো আমি যদি দুটো টেস্ট টিউব নিই, ধরো একটা টেস্ট টিউব নিলাম বা কোনো একটা পাত্র নিলাম লম্বা, এবার দুটোতে আমি গলিত মোম আর জল রাখলাম। একটাতে আমি দিলাম গলিত মোম বড় বড় দিলাম, আর একটাতে জল দিলাম। জল জল আর মোম আছে, এটা গলিত মোম। এবার আমি যদি এক টুকরো ছোট্ট বরফকে এর মধ্যে রাখি আর এক টুকরো ছোট্ট শক্ত বা কঠিন মোমকে এর মধ্যে রাখি, দেখবো কঠিন মোমটা না ভিতরে ঢুকে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কিন্তু বরফটা না ওপরে ভাসছে। তাহলে এর থেকে কি ধারণা পাওয়া যায়? নিশ্চয় তরল মোমের থেকে কঠিন মোমের ঘনত্ব বেশি বলেই তো সে ডুবে গেছে। আবার তুমি একটা কথা বলো, ঘনত্ব মানে কি হয়? ভর বাই কি হচ্ছে, আয়তন। এবার যার ঘনত্ব বেশি তার আয়তন কি হওয়া উচিত, কম। লজিক তো তাই, যার ঘনত্ব বেশি তার আয়তন কি হবে, একই ভরে কম। তাহলে ভাবো আমার এখানে মোমের কঠিন অবস্থায় ঘনত্ব কি কম, এই সরি বেশি, বেশি, তাহলে আয়তন কি হবে, কম। তার মানে লজিক এরকম ভাবে ভাবতে পারি আমরা যে গলিত মোম যখন কঠিন মোমে পরিণত হবে তার আয়তন কি হবে, কমবে। হ্যাঁ না না বলো? আয়তন কমবে বলে ঘনত্ব কি হলো, বাড়লো, আর ঘনত্ব বাড়লো বলে সে কোথায় চলে গেল, ডুবে গেল। যদি বরফের ক্ষেত্রে দেখো, বরফ ভাসছে মানে তার ঘনত্ব কি কম, ঘনত্ব কম মানে আয়তন বেশি। তার মানে জল জমে বরফে পরিণত হলে তার আয়তন কি হবে, বাড়বে। তার মানে দু রকম পদার্থ এখানে দেখলাম, একটা পদার্থ জমে যখন কঠিনে পরিণত হচ্ছে তার আয়তন কমছে, আর একটা পদার্থ দেখছি যে না তো জমে কঠিন হলে তার আয়তন বাড়ছে। এরকম শুধু জল আর মোম নয়, ঢালাই লোহাও আছে, তামা পিতল, তোমরা এক্ষুনি উদাহরণ দেখলে সেগুলো। কিছু পদার্থ আছে যেগুলো সত্যি আয়তন বাড়ে কমে। এবার আমরা যদি শুধুমাত্র জলের কথা দেখি, জলের এই যে জমে কঠিন হয়ে যাওয়া এর সুবিধা অসুবিধা দুটোই আছে। প্রথমে আসি অসুবিধা। জল জমে বরফে হলে আয়তনে বেড়ে যায়, এর অসুবিধা কি? তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করো বাড়িতে, একদম পুরো জলের বোতল একদম কানায় কানায় জল ভরে দাও, পুরো কানায় কানায় জল, একদম একটুও যেন এক ফোঁটা জলের জায়গা না থাকে। এবার তুমি যদি এটাকে ডিপ ফ্রিজে গিয়ে বরফ করতে দাও, দেখবে এই অংশগুলো কি হয়, বাইরে বেরিয়ে যায়। এটা বিসলেরির বোতলে সবচেয়ে ভালো হয়, কারণ বিসলেরি তলটা একটু নরম হয়, এগুলো তো শক্ত না।
তুমি যদি খুব ভালো করে দেখতে চাও, দেখবে তলগুলো কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। মানে কি, আমি তো পুরো জল দিয়েছিলাম, কোনো ডিস্টর্ট করিনি, সুন্দর ছিল, কিন্তু যখন এই পুরো বোতলটা জলে থাকবে এবং জমে বরফে পরিণত হয়ে যাবে, তখন এই তলের দিকটা আস্তে আস্তে বাইরের দিকে মনে হয় বেরিয়ে গেছে, তখন আর এরকম বসে না। তাহলে নিশ্চয়ই জল জমে বরফে পরিণত হচ্ছে বলে আয়তনে কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এর অসুবিধা কোথায়, এই বোতল নষ্ট হয়ে যায়। 2 নম্বর, যেগুলো কানাডা বা এরকম টাইপের দেশ আছে যেখানে অনেক সময় বরফ পড়ে এবং ম্যাক্সিমাম ডেই বরফ পড়ে শীতকালে, সেই সমস্ত জায়গায় গাড়ির রেডিয়েটারে জল থাকে, কেন, গাড়িকে ঠান্ডা রাখার জন্য। তাহলে সেই সমস্ত জায়গায় যদি রেডিয়েটারে ফুল ভর্তি জল থাকে আর যদি সেই জায়গায় উষ্ণতা অনেক কমে যায় এবং জল জমে বরফ হয়ে যায়, তাহলে সে রেডিয়েটারটাকে ফাটিয়ে দিতে পারে। সেরকম ভাবে জলের পাইপেরও অবস্থা তাই হতে পারে। জলের পাইপে যদি ফুল জল থাকে তাহলে সেটা কি হতে পারে, ফেটে যেতে পারে। এই জিনিসকে দূর করার জন্য গাড়ির রেডিয়েটারে অনেক সময় একটি অপদ্রব্য বা অন্য পদার্থ মিশিয়ে দেওয়া হয়, যেটাকে বলে গ্লিসারিন। গ্লিসারিন মিশিয়ে দিলে গলনাঙ্ক অনেকটা চেঞ্জ হয়ে যায়, তার ফলে সহজে জল জমে না। একটু পরে আসছি আমরা। তাহলে এটা অপকার, এটা তো অবভিয়াসলি জলের পাইপ ফেটে গেলে কত জল, সেই জন্য এটা অসুবিধা। সুবিধা কি আছে, সুবিধাও আছে। আমরা যদি পাহাড় পর্বতে দেখি, তো পাহাড় পর্বতের ক্ষেত্রে ধরো এরকম একটা বড় পাহাড়ের বিভিন্ন চূড়া আছে, আমি যে এই জায়গাটার কথা ভাবি, এই জায়গাটা এরকম তো অনেক খাঁজ থাকতে পারে বরফে। অনেক সময় কি হয়, এই খাঁজটা এরকম ধরো আছে, বুঝলে, এরকম খাঁজ। এবার বরফের এই জায়গাটায় ধরো বৃষ্টি হয়েছে, তারপরে এই জায়গাটা জল জমে গেছে। এবার যখন উষ্ণতা কমেছে তখন এই জায়গাটায় জল জমে গেলেও এই জলটা কি হয়ে গেছে, বরফে পরিণত হলে আয়তনে বেড়ে গেছে। আয়তনে বেড়ে গেছে মানে এই জায়গাটায় ক্র্যাকটাকে সে আস্তে আস্তে কি করবে, বাড়িয়ে দেবে। ক্র্যাক বাড়িয়ে দিলে পরে এখান থেকে পাথরগুলো ভেঙে মাটিতে বা নিচে এসে পড়তে পারে। সেই কারণে অনেক সময় এই বরফের কারণে ল্যান্ডস্লাইড দেখা যায়। অনেক সময় বরফের কারণেই কোনো কোনো পাহাড় ভেঙে নিচে পড়ে যায়, ছোট ছোট টুকরো, আমরা বুঝতেও পারবো না। তো এটা তো একটা অপকার, তাই না? এটাকে উপকার হিসেবেও নিতে পারো, কারণ প্রকৃতি নিজেই এগুলোকে টুকরো করছে, আমাদের কোনো বাইরে থেকে কিছু করতেই হচ্ছে না। সো এর অপকারও আছে, আবার এর কি আছে, উপকারও আছে। সো 2 রকম দিকই আছে, আমার নোটসে সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। তাহলে পদার্থের গলনের ফলে আয়তনের পরিবর্তন হয়, এই জিনিসটা বুঝতে পারলাম। ঠিক, গলনাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো পদার্থ গলতে শুরু করে নির্দিষ্ট চাপে, সেই উষ্ণতাটাকে বলা হয় তার গলনাঙ্ক। এবার এটাকে যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বলি, যেমন 76 সেমি পারদের চাপ, তখন তাকে বলবো স্বাভাবিক গলনাঙ্ক। এক্ষুনি বোঝালাম। যেমন ধরো 76 সেমি পারদের চাপে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বরফকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, বরফ গলতে শুরু করবে নিজে নিজেই পরিবেশ থেকে তাপ নিয়ে। তাই লজিক্যালি যে উষ্ণতায় কোনো পদার্থ একটা স্থির উষ্ণতায় গলতে শুরু করে তাকে বলবো আমরা গলনাঙ্ক। এবার সব পদার্থের গলনাঙ্ক ঠিকঠাক থাকে না। মোম, চর্বি, কাঁচ, এই সমস্ত পদার্থ আছে যারা উষ্ণতার একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে গলে, এদের ফিক্সড কোনো গলনাঙ্ক নেই। আবার কিছু পদার্থ অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এদের ফিক্সড গলনাঙ্ক আছে, তাই এরা ওই উষ্ণতাতেই গলে। তোমাদের বইয়ে সেটা দেওয়া আছে, চিন্তা করো না। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যদি একটা ছোট্ট বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারি, কি পরীক্ষা না, তো আমাদের বাড়িতে ফ্রিজে যে আইস ট্রে আছে, সেই আইস ট্রে থেকে দুটো আইসের কিউব বার করে আমরা যদি সেই আইসের কিউবের দুটোকে নিয়ে এরকম করে জোরে চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিই, দেখবো সেটা যেন জোড়া লেগে গেছে। আবার এরকম করে টানলে তখন ছাড়বে। কেন হলো এরকম, কেন হলো এরকম না, তো আমরা যদি এটার ব্যাখ্যা দিতে চাই তাহলে ব্যাখ্যাটা এরকম হতে পারে যে, আমরা যখন, তাকাবে প্লিজ, আমরা যখন দুটো বরফকে জোড়া লাগানোর চেষ্টা করছি, ধরো এটা একটা বরফ, এটা একটা বরফ, আমি টাচ করাইনি, ধরো টাচ করে গেছে, আমি জোরে প্রেস করেছি, প্রেস করেছি মানে এখানে আমি চাপ প্রয়োগ করেছি, হ্যাঁ না বলো? চাপ প্রয়োগ করার ফলে এই জায়গার গলনাঙ্ক কমে গেছে। স্যার এটা কি করে মনে রাখবো? তাই দুটো কথা বলছি, একটু শোনো। তুমি কি দেখলে যে জল জমে বরফে হলে আয়তনে বৃদ্ধি পায়, হ্যাঁ না বলো? উল্টো ভাবো, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কি হবে, কমবে, হ্যাঁ না বলো? যে সমস্ত পদার্থ গলনের ফলে আয়তন কমে, আই রিপিট, যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন কমে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কমে যায়। আই রিপিট,
যে সমস্ত পদার্থের গলনের ফলে আমাদের আয়তন কমে যায়, যেমন জল, জল জমে বরফ হলে আয়তনে বাড়ছে, তাহলে উল্টো ভাবো, বরফ গলে জল হলে আয়তনে কি হবে, কমবে। তাহলে জল যদি মানে তোমার যে সমস্ত পদার্থ গলনের ফলে আয়তন কি হয়, কমে যায়, চাপ বাড়ালে তাদের গলনাঙ্কও কমে যায়। এবার আসো, আমি দুটো বরফের টুকরোকে যখন চাপ দিয়েছি, এখানকার গলনাঙ্ক কমে গেছে। গলনাঙ্ক কমে গেছে মানে ভাবো, বরফের গলনাঙ্ক কত ছিল বাবা, 0 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে কম মানে তুমি ধরো কত, -1 ডিগ্রি, হ্যাঁ না না বলো। -1 ডিগ্রি তার গলনাঙ্ক, মানে বরফটা এই জায়গাটায় কততে গলবে, -1 ডিগ্রি। কিন্তু এর উষ্ণতা কত আছে, 0 ডিগ্রি, হ্যাঁ না না বলো। চাপ বাড়ানোর ফলে এর গলনাঙ্ক কমে গেছে, সে বলে বরফের উষ্ণতা তো কমে যায়নি। বরফের উষ্ণতা কত আছে, 0 ডিগ্রি, কিন্তু সে গলবে কততে, -1 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, যখন আমি চাপ দিচ্ছি গলনাঙ্ক কমে যাওয়ার জন্য এই জায়গাটা জল তৈরি হয়ে যাচ্ছে, ওই টাচ পয়েন্টটা। এবার যখন চাপ সরিয়ে দিচ্ছি তখন গলনাঙ্কটা আবার কোথায় চলে আসছে, 0 ডিগ্রিতে, আর এখানকার জলটা 0 ডিগ্রিতে আবার কি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা পুরো বরফের মতো ওকে জোড়া লাগিয়ে দিচ্ছে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এই ঘটনাটাকে বলবো আমরা পুনঃশীলী ভবন। পুনঃশীলী ভবন মানে পুনরায় সিল মানে কি রে, বরফ, পুনরায় বরফ তৈরি হচ্ছে। দেখ, চাপ প্রয়োগ করে প্রথমে কি করলাম, গলিয়ে জল করলাম, চাপ সরিয়ে আবার কি করে দিচ্ছি, তাকে বরফ করে দিচ্ছি, পুনরায় বরফ তৈরি করছি বলে এই ঘটনাটাকে বলবো আমরা কি, পুনঃশীলী ভবন। সংস্কৃতে ভব মানে হওয়া, সো পুনঃশীলী ভবন মানে পুনরায় সিল বা বরফ হওয়া। আমি কি বলতে পারলাম জিনিসটা? এই হলো ঘটনা। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো বরফকে চাপ দিলে সেটা কিভাবে বা কেন আমাদের জোড়া লেগে যায়। আমি কি বলতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হয়েছে? এবার চাপ দিলে কিভাবে বরফের গলনাঙ্ক কমে যায়, তোমাদের টেক্সট বইয়ে আছে, দেখবে যে আমরা যদি 1 বায়ুমণ্ডলীয় চাপ বাড়াই তাহলে জলের হিমাঙ্ক বা গলনাঙ্ক 0.0007 ডিগ্রি সেলসিয়াস প্রায় কি হয়ে যায়, কমে যায়। আবার মোমের কথা ভাবো, তাহলে আমি কি বললাম, যে সমস্ত পদার্থ গলনের ফলে আয়তন কমে যায়, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। এবার মোমের ক্ষেত্রে ভাবো, মোমের দেখো যখন কঠিন থেকে তরলে হবে তার আয়তন কি হবে, বাড়বে, হ্যাঁ না বলো। তাহলে যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন বাড়বে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কি হবে, বাড়বে। তাহলে যে সমস্ত পদার্থের গলনের ফলে আয়তন কি হয়, বাড়বে, চাপ বাড়ালে তাদের গলনাঙ্ক কি হবে, বাড়বে। আমি বোঝাতে পারলাম? এবং তোমাদের বই দেখো দেওয়া আছে 1 বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে পরে মোমের গলনাঙ্ক প্রায় 0.4 না কত ডিগ্রি সেলসিয়াস প্রায় বৃদ্ধি পায়। তোমাদের টেক্সট বই আছে, এটা দেখে নিও। এতদূর কি ক্লিয়ার? হ্যাঁ, এতদূর কি ক্লিয়ার হয়ে গেছে? আমাদের নোটসেও আছে, চিন্তা করো না। আচ্ছা, এই গলনের ফলে আয়তনের পরিবর্তন, এগুলো কি আমি মোটামুটি বোঝাতে পেরেছি সবাইকেই? বলবে তোমরা দেখবে 5 পাতায় এই জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা অসুবিধা দেখো এখানে লিখে দেওয়া আছে, এটা প্লিজ একটু পড়ে নিও তোমরা। বিশেষ করে মিশন এই কোশ্চেনটা কিন্তু দেয়, ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, কি যে আমরা যদি বরফের টুকরো করি, একটা বরফের টুকরো নিই, একটা বরফের টুকরো নিলাম, এই বরফের টুকরো নিয়ে আমি যদি মাঝে একটা গর্ত করে, তাতে গর্ত করে দেখি জল আছে, এই জলটা কি জমে বরফ হবে? এটা নিয়ে একটু আলোচনা করব, একটু ভাবি। দেখো, আমি কোনো একটা বরফের চাই, অনেক বড় বরফ, ছোটখাটো নয়, অনেক বড় বরফ, তার একটা অংশ এরকম করে জল আছে। এবার ইমাজিন করো, এর পাশে যে বরফ আছে তার উষ্ণতা কত, 0 ডিগ্রি, আর এরও উষ্ণতা কত, দুটোই 0 ডিগ্রি। এবার জলটা যখন জমে বরফে পরিণত হবে তখন সে 80 ক্যালোরি তাপ ছেড়ে দেবে, হ্যাঁ না বলো। তার মানে লজিকটা হচ্ছে এইরকম যে এখানকার জল যখন বরফে পরিণত হচ্ছে সে 80 ক্যালোরি তাপ নিশ্চয়ই এই বরফকেই দিচ্ছে, হ্যাঁ না বলো, ঠিক তো? তার মানে এ যতটা পরিমাণ বরফ তৈরি হচ্ছে ততটা জল এখান থেকে গলে চলে আসছে, হ্যাঁ না বলো। তার মানে এ বেটা জল তাপ ছেড়ে দিচ্ছে কাকে, সেই তো বরফকেই। এবার বরফকে যদি 80 ক্যালোরি তাপ ছেড়ে দেয়, এই বরফ তো আবার জল হয়ে যাচ্ছে, আবার এই জলটা কি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। তা আলটিমেটলি এখান থেকে জল বরফ হচ্ছে, এখানকার বরফ জল হচ্ছে।
এই প্রক্রিয়া কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সেই জন্য এই অংশ কখনোই বরফ তৈরি হবে না। না, ওটা আলাদা কথা, ঠিক আছে, ওটা জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ওটা 9 আছে বোঝাবো। এতটুকু ক্লিয়ার বোঝাতে পেরেছি? এত ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা গলনটা বুঝলাম। গলনের পর কি ছিল আমাদের? বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে? আচ্ছা, গলনের সূত্র বলে আছে, দেখবে আমার নোটসেও আছে গলনের সূত্র, ওটা একটু পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে? কি ক্লাস আছে কারণ নাকি কটা থেকে? ঠিক আছে, আজকে আমি একটু পরে ছাড়ছি 10 মিনিট। কোথায় ক্লাস কোথায়? একটু আজকে 5 মিনিট লেটে যাবে, আমি আজকে 50 চাই একটা দিন, আমি তো কোনদিন চাই না, সচরাচর আগেই ছেড়ে দিই আমি। আচ্ছা, আজকের দিনটা একটা দিন দিই আমাকে, একটু 20 মিনিট। ওকে, দেখো তোদের কি 2.2 আছে তো সিলেবাসে? বাষ্পায়ন কাকে বলে? আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে কেরোসিন রেখে দিই, দিয়ে ছেড়ে দিই, কিছুদিন পর দেখবো কেরোসিনের পরিমাণ কমে গেছে। সিমিলার ওয়েতে আমরা যদি একটা পাত্রে জল রেখে আমরা যদি সূর্যালোকে রেখে দিই, কিছুদিন পর দেখবো জলটা অনেকটা কমে গেছে, ইনফ্যাক্ট দেখবো জল নাই। তাহলে পরে তাহলে নিশ্চয় জল উবে গেছে, হ্রস্ব-উ-বয়কার, উবে গেছে মানে উড়ে গেছে। এই যে ঘটনা, এটাকে বলি আমরা বাষ্পায়ন বা বাষ্পীভবন। আগেন, ভবন মানে কি? হওয়া, আর বাষ্পী মানে বাষ্প, তার মানে বাষ্প হওয়া। তাহলে বাষ্প কিভাবে হবে? আরে ভাই, তরল থেকে তো বাষ্প হবে। তাই যে কোনো তরল পদার্থ যে কোনো উষ্ণতাতে কি হয়ে যায়? বাষ্পে পরিণত হয়। এই ঘটনাটাকে বলি আমরা বাষ্পীভবন। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমরা যদি যখন স্নান করে আসি, স্নান করার পর যে গামছা দিয়ে মুছি, এই গামছাটাকে যদি আমরা মেলে দিই, কিছুক্ষণ পর দেখবো গামছাটা শুকিয়ে গেছে। তাহলে গামছার গায়ে যে জলগুলো ছিল সেগুলো কোথায় গেল? সব বাষ্পীভূত হয়ে গেছে। এক্সাম্পল আরো দেওয়া যায় যে বাষ্পীভবন কি কি বিষয়ের উপর নির্ভর করে। দুটো কেস দিচ্ছি। ধরো একটা ঘরের মধ্যে আমি সব ফ্যান বন্ধ রেখেছি, লাইট শুধু জ্বলছে। আমি কি করলাম? একটা গামছাকে শুকাতে দিলাম, ধরো একদিন দুদিন যতদিন ইচ্ছা লাগলো সময়, শুকালো। এবার আমি কি করলাম? সেম গামছাকে জলে ডুবালাম, দিয়ে এবার ফ্যানের নিচে তাকে শুকাতে দিলাম। বলো তো কোথায় তাড়াতাড়ি হবে? ফ্যানের নিচে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে বায়ু চলাচল যদি বৃদ্ধি পায়, বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, হ্যাঁ না বলো? 1 নম্বর কেস। 2 নম্বর, আমি যদি পারিপার্শ্বিক মাধ্যমের উষ্ণতাকে বৃদ্ধি করে দিই, যেমন ধরো আমি একটা গামছাকে ঘরের ভেতরে শুকাতে দিলাম আর একটা গামছাকে রৌদ্রে শুকাতে দিলাম, দেখবো রৌদ্রে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। কেন? রৌদ্র তাপ ওই গামছায় পড়ছে, সেখান থেকে দ্রুত হারে বাষ্পীভূত হচ্ছে। 3 নম্বর, আমি দুটো গামছা সেম সাইজের নিলাম, একটাকে 4-5 বার ভাঁজ করলাম আর একটাকে পুরো খোলা রাখলাম। ভাঁজ করা গামছাটাকে আমি তারে মেললাম আর খোলা গামছাটাকে মেললাম, আমি দেখবো যেটা খোলা আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তার মানে ক্ষেত্রফল বাড়লে আমাদের কি হয়? বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। আমাদের চা খাওয়ার সাথে প্লেট দেয়, প্লেট তো নাও দিতে পারতো। প্লেট কেন দেয়? শৌখিনতার জন্য, যে স্যার হাতে কি করে চা খাবে, প্লেট দিলে ভালো। কিন্তু কাপ ধরা তো সুবিধা, প্লেট তো হাতে একটা এমনি থেকে যায়। অ্যাকচুয়ালি প্লেট দেওয়ার রেওয়াজটা এই কারণে যে গরম চা খেতে না কষ্ট হয় অনেকের, সেই জন্য ওই প্লেটে চা ঢালে। প্লেটে চা ঢাললে শোনো, ক্ষেত্রফল কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে বেশি পরিমাণে জল কি হচ্ছে? বাষ্পীভূত হচ্ছে, মানে তাপ ছাড়ার পরিমাণ কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে পরে চাটা দ্রুত হারে ঠান্ডা হবে, তখন তুমি শুরু করে চা খাও। সেই জন্য প্লেট দেয়, সেই জন্য প্লেট দেয়। সেই জন্য যদি আমার ক্ষেত্রফল বাড়ে, তাহলে সেক্ষেত্রে বাষ্পায়নের হার দ্রুত হারে হবে। তাহলে বাষ্পায়ন বা বাষ্পীভবনের হার কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এবং আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পদার্থের প্রকৃতি। তুমি যদি এই পাত্রের মধ্যে এবং একই সাইজের বোতলের মধ্যে একই পরিমাণ জল আর কেরোসিন রাখো এবং দুটোকে রোদ্রে রেখে দাও, তুমি দেখবে কেরোসিন খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে যে পদার্থের স্ফুটনাঙ্ক কম, সেই পদার্থ দ্রুত হারে বাষ্পীভূত হবে। যার স্ফুটনাঙ্ক বেশি, সে অপেক্ষাকৃত কম হারে বাষ্পীভূত হবে। স্যার স্ফুটনাঙ্ক কি? তার জন্য আমাকে পড়তে হবে স্ফুটন। স্ফুটন কাকে বলে? কোনো একটা পদার্থ
কে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই পদার্থ সমগ্র অংশ ফুটতে শুরু করে, টকবক করে ফুটতে শুরু করে। এই ঘটনাটাকে বলবো আমরা স্ফুটন। তাহলে কোনো পদার্থের যদি আমরা বাইরে থেকে তাপ দিই, সেই পদার্থের সমগ্র অংশ কি হয়, ফুটতে শুরু করে। এটাকে বলবো আমরা স্ফুটন। এবং যতক্ষণ স্ফুটন চলে তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, একে বলবো আমরা স্ফুটনাঙ্ক। যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি যদি একটা পাত্রে নিয়ে জলকে ফোটাই তাহলে জল 100 ডিগ্রিতে ফুটবে এবং সেই যতক্ষণ জল ফুটবে তার উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। অনেকেই তোমরা যারা ডায়েট ফলো করো, হয়তো কেউ করো না, আমি বলছি আমিও ফলো করি না, তো আমি এগুলো শুনি, একটু দেখতে ভালো লাগে, তো অ্যাকচুয়ালি ফলো তো করতে পারবো না। অনেকে বলে কি তেল খাবে না, যে তেল খেলে তুমি মরবে। আরে ভাই, তেল খেতে হবে আমাকে, তেল না খেলে আমি মরবো। এক্সাম্পল দিচ্ছি, তোমরা ভবিষ্যতে পড়বে যে ভিটামিন 2 প্রকারের হয়, জলে দ্রবণীয়, ফ্যাট দ্রবণীয়। হ্যাঁ, দু রকম হয়, জানিস তো? তাহলে পরে যদি জল দিয়ে শুধু রান্না করি তাহলে সেই ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কোনোদিন জলে দ্রবণীয় হবে না, সেগুলো আমার শরীরে আসবে না। তাহলে জল 100 ডিগ্রিতে ফোটে, সেখানে তেল ফোটে প্রায় 150-200 ডিগ্রিতে। মানে চিকেন যদি আমি তেল ছাড়া রান্না করি, চিকেন 100 ডিগ্রির বেশি ফুটবে না, কিন্তু তেল দিয়ে যদি একবার ভাজি সেই চিকেন 150 ডিগ্রিতে যাবে, বার্ড ফ্লু মরে যাবে। একটা বার্ড ফ্লু হওয়া চিকেনও খেতে পারবো আমি। সেই জন্য তেল ইউজ করাটা দরকার। সেগুলো বলছি না যে ঢালাও ঢালাও তেল ইউজ করো, এরকমও নয় ভাই, তুমি ইউজ করো না, এরকম তো নয় কিছু, ঠিক আছে? সো যে কোনো ইউটিউবের শর্টস দেখে ভাবতে লেগো না আরে বাবা এই তো হেভি বলছে, সামনে একটা মাইক নিয়ে নিচ্ছে মানে হেভি জ্ঞানী লোক। না 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 না, সব সময় হয় না, ঠিক আছে? তাহলে সমগ্র অংশ ফুটতে শুরু করলে এটাকে বলবো আমরা স্ফুটন, এবং সেই উষ্ণতাটাকে আমরা বলবো কি স্ফুটনাঙ্ক। কোনো পদার্থের যদি স্ফুটন হয় সেই সময় পদার্থের অবস্থার পরিবর্তন হয় এবং পদার্থটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। যেমন জল থেকে পরিবর্তিত হয় বাষ্পে, তাহলে জল থেকে বাষ্পে পরিণত হতে গেলে স্ফুটন আছে। যখন দেখবে জল টকবক করে ফুটছে তখন সেখান থেকে কি তৈরি হয়, বাষ্প তৈরি হয়। এই হচ্ছে স্ফুটন। এখন স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? স্ফুটনাঙ্ক প্রথমত নির্ভর করে পদার্থের প্রকৃতির ওপর, কোন পদার্থ আছে, তাহলে কোন পদার্থ রেখেছো তার উপর নির্ভর করছে স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? যেমন ধরো জলের স্ফুটনাঙ্ক, স্পিরিটের স্ফুটনাঙ্ক, দুটো কি হবে আলাদা। তোমরা যে নেল পলিশ রিমুভার ইউজ করো সেই অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক কি হবে আলাদা। তাহলে বিভিন্ন পদার্থের স্ফুটনাঙ্ক কি হবে বিভিন্ন রকম। স্ফুটনাঙ্ক পদার্থের চাপের উপর নির্ভর করে। দেখা গেছে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। এবার কোনো তরল পদার্থের স্ফুটনাঙ্ক যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের খাবার দাবার সেদ্ধ খুব ভালো হয়। যেমন ধরো মাটন বা চিকেন, এগুলো সিদ্ধ করতে গেলে আমাদেরকে বেশি তাপ দিতে হয়। এবার উল্টো ভাবো, যদি কম তাপ দিয়ে স্ফুটনাঙ্ককে বাড়িয়ে দিই তাহলে সেগুলো আরো ভালো সেদ্ধ হবে। সেই জন্য আমরা একটা বিশেষ পদ্ধতি ইউজ করি, তার নাম প্রেসার কুকার। প্রেসার কুকারে কি করা হয়, আমরা এমন ভাবে সিস্টেমটা তৈরি করেছি যে তার ভেতর থেকে কোনো বাষ্প বাইরে বেরিয়ে আসতে পারে না, আনলেস যে প্রেসার কুকারের যে ভালভ আছে সেটা যখন উপরে ওঠে, সেটাকে সিটি দেওয়া বলে। অ্যাকচুয়ালি পাতি কথায় আমাদের বলে যে প্রেসার কুকার সিটি কটা দিচ্ছে, দেখ দুটো তিনটে, কারণ আওয়াজটাকে হুইসলের মতোই লাগে আমাদের, হোয়াট এভার। তাহলে প্রেসার কুকারে কি করা হয়, যে বাষ্পটাকে আটকে রাখা হয়। তাহলে বাষ্প যদি আটকে থাকে সেক্ষেত্রে চাপের পরিমাণ কি হবে, বাড়বে। তাহলে চাপ যদি বাড়ে স্ফুটনাঙ্ক কি হবে, বাড়বে। তার মানে 100 ডিগ্রির জল আর 100 ডিগ্রিতে ফুটবে না, তার থেকে বেশি উষ্ণতায় ফুটবে। কত? 120 ডিগ্রি সেলসিয়াস, 130 ডিগ্রি। এবার একটা মাংসের টুকরো তাকে যদি 100-তে ফোটানো হয় আর 120 ডিগ্রিতে, অবভিয়াসলি 120-তে কি হবে, বেশি তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেই জন্য আমরা দেখব যে প্রেসার কুকার বিশেষ করে চিকেন বা এগুলো রান্না করতে ইউজ করা হয়। আবার যদি চাপ কমে যায় স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। সেই জন্য দার্জিলিং এ কোনোদিন 100 ডিগ্রিতে জল ফুটবে না। দার্জিলিং যেহেতু হায়ার অ্যালটিটিউডে অবস্থিত, তার চাপ কি কম, সেই জন্য সেইখানে জল 95 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। অর্থাৎ সেই জায়গাটায় চিকেন রান্না করতে গেলে অবভিয়াসলি আমাকে প্রেসার কুকার লাগবে, এবং সেই জন্য সেই দিকে বেশিরভাগই খাবার মোমো জাতীয়, স্টিমড। কেন? তার কারণ কি, মোমোতে যে চিকেন ইউজ করা হয় টুকরো টুকরো করে কেটে, এরকম বড় বড় মাটন চাপ ইউজ করি না আমরা। ওখানে রান্না করতে গেলে জান বেরিয়ে যাবে।
তাহলে যত উঁচুতে উঠবো স্ফুটনাঙ্ক তত কম হবে, স্ফুটনাঙ্ক কম মানে আমারই ক্ষতি, সেই কারণে ইউজ করা। এবার তুমি ভাবো আমি যদি একটা জায়গায় চাপকে আস্তে আস্তে কমিয়ে দিই, কমিয়ে জিরো করে দিই, তখন কি হবে? দেখা যাবে জল নরমাল উষ্ণতাতে ফুটতে শুরু করছে। যদি কোনোদিন কোশ্চেন দেওয়া হয় জল কি স্বাভাবিক উষ্ণতায় ফুটতে পারে? হ্যাঁ পারে, যদি তার মধ্যে থেকে সমস্ত চাপকে বের করে নিয়ে কত করা হয়? জিরো। চাপকে যদি জিরো করে দাও জল স্বাভাবিক উষ্ণতায় ফুটতে শুরু করবে। সেই কারণে যদি এক বাটি জল মহাশূন্যে নিয়ে যাও, দিয়ে ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে দেবে বাষ্পীভূত হয়ে গেছে। কেন? কারণ কি মহাশূন্যের চাপ কত? জিরো। চাপ জিরো হয়ে যাওয়ার জন্য জল সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বাষ্পীভূত হয়ে যাবে। সো স্ফুটনের উপর চাপের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে পদার্থের প্রকৃতি আর চাপ এর একটা এক্সপেরিমেন্ট আছে। এক্সপেরিমেন্টটা কি আমি বলে দিচ্ছি। একটা সিরিঞ্জ নেব, এই সিরিঞ্জের মধ্যে ধরো 60 ডিগ্রি বা 50 ডিগ্রি 70 ডিগ্রি গরম করা জল, যেটা ফুটছে না এরকম নয়, ফোটা জল নেবো না, 60 ডিগ্রির জল নিলাম, মোটা সিরিঞ্জগুলো দিয়ে সিরিঞ্জে জলটা ভরলাম, হাফ জল ভরলাম, দিয়ে একটা দিক টাইট করে দিলাম, আর একটা দিকের যেদিকে টান দেয় সেই সিরিঞ্জটা দিয়ে যদি টান দেওয়া হয় তাহলে সেখানে বায়ুর চাপ কি হয়ে গেল? কমলো। বায়ুর চাপ কমে যাওয়ার জন্য ইনস্ট্যান্টলি দেখবে সেখানে জল কি হয়ে যাচ্ছে? ফুটছে। এটা সিরিঞ্জের পরীক্ষার দ্বারা করা যায়। সো এই পরীক্ষার দ্বারা দেখানো যায় যে কোনো পদার্থের বা কোনো তরলের যদি আমরা উষ্ণতা বা চাপকে কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে? কমবে। আবার কোনো পদার্থের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয় সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক দেখবো আমরা বেড়ে যাচ্ছে। এবং তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের প্রেসার কুকার। ঠিক আছে? তাহলে স্ফুটন পর্যন্তই আজকে থাক, ওয়েট করো একটু, স্ফুটন পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা ঘনীভবন থেকে পড়ানো শুরু করবো। ওকে।